হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ল টিচ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয়া আক্তার, প্র্যাকটিশনার লয়ার ফ্রম ঢাকা জজ কোর্ট। আমাদের আজকের সেশন হচ্ছে দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908। আজকে আমাদের সেকশন হচ্ছে লেকচার 6। এর আগে আমরা মোটামুটি 5টা লেকচার কমপ্লিট করেছিলাম দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর উপর। যদি কেউ তা মিস করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো ঘুরে আসতে পারেন। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিকস। সেটা প্রিলি বলেন, রিটেন বলেন, ভাইভা বলেন, খুবই ইম্পর্টেন্ট। প্রিলিতেও আপনার এখান থেকে যেমন কোশ্চেন পাওয়ার সম্ভাবনা আছে, রিটেনও এখান থেকে আপনার প্রবলেমেটিক কোশ্চেন পাবেন। আচ্ছা, তাছাড়া ভাইভা বোর্ডেও আপনাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারে। তো আজকের লেকচার ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট। আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন। লেকচার শুরু করার আগে বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাতে করে আমার চ্যানেলের নতুন লেকচার ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো শুরু করা যাক লেকচার। সেকশন 40। সেকশন 40তে উইল এবং দত্তক পত্র গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা আমাদের আগের লেকচারে জেনেছি যে উইল এবং অস্থাবর সম্পত্তি নিবন্ধন বাধ্যতামূলক নয়, এগুলো অপশনাল। যদি কেউ চায় তাহলে সে করতে পারে। এবং সেকশন 27-এ আমরা দেখেছি যে উইল নিবন্ধনের জন্য কোনো নির্ধারিত সময়সীমা নাই। উইলকারী ব্যক্তি যে কোনো সময় তা নিবন্ধনের জন্য উপস্থাপন করতে পারে। বাট যদি উইল নিবন্ধনের জন্য উপস্থাপন করা হয় এবং তা যদি উইলকারী ব্যক্তি দ্বারাই করা হয় তাহলে অবশ্যই সেটা অন্যান্য দলিলের মতোই নিবন্ধিত হবে। আজকে সেকশন 40-তে দেখব এই উইল এবং দত্তক পত্র গ্রহণের যে ক্ষমতাটা, সেইটা নিবন্ধনের জন্য আপনি কোথায় উপস্থাপন করবেন, অর্থাৎ এই উইল নিবন্ধনের জন্য আপনি কোথায় উপস্থাপন করবেন। আমরা দলিল নিবন্ধনের জন্য দেখেছি সেকশন 28-এ, সেখানে বলা হচ্ছে যে সাব রেজিস্ট্রার অফিসে নিবন্ধনের জন্য উপস্থাপন করা হবে। এখানে বলা হচ্ছে উইল ও নিবন্ধনের জন্য আপনি সাব রেজিস্ট্রার অথবা জেলা রেজিস্ট্রার যে কোনো অফিসে আপনি তা নিবন্ধনের জন্য উপস্থাপন করতে পারেন। তার মানে আপনি উইল অথবা দত্তক গ্রহণ পত্র ক্ষমতা এইটার জন্য আপনি নিবন্ধনের জন্য যে কোনো জেলা রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার যে কোনো অফিসে আপনি উপস্থাপন করতে পারেন নিবন্ধনের জন্য। আমরা সেকশন 28-এ কিন্তু দেখেছিলাম যে দলিল নিবন্ধনের জন্য ফার্স্ট আপনাকে সাব রেজিস্ট্রি অফিসে উপস্থাপন করতে হবে এবং সাব রেজিস্ট্রার যদি উপযুক্ত মনে করেন তাহলে তিনি সেটা জেলা রেজিস্ট্রারের কাছে পাঠাবেন। কিন্তু এখানে আপনি জেলা রেজিস্ট্রার অথবা সাব রেজিস্ট্রার যে কোনো জায়গায় আপনি উপস্থাপন করতে পারেন। এখন এই উইল নিবন্ধনের জন্য কারা কারা উপস্থাপন করবেন, আমরা সেকশন 32-তে দেখেছিলাম যে দলিল নিবন্ধনের জন্য 3 ধরনের ব্যক্তি উপস্থাপন করতে পারেন দলিলটা। সেখানে দেখেছিলাম যে সম্পাদনকারী ব্যক্তি, তারপর হচ্ছে আপনার দাবিদার ব্যক্তি, আর 3 নম্বরে দেখেছিলাম মোক্তরনামা অর্থাৎ আম মোক্তরনামা। এখানে বলা হচ্ছে উইল দাতা অর্থাৎ যিনি উইলটা সম্পাদন করবেন তিনি। এরপরে তার মৃত্যুর পর নির্বাহক। আচ্ছা, নির্বাহক মানে হচ্ছে আপনি উইল করেছেন, উইল করার পর আপনি যাকে দায়িত্ব প্রদান করেছেন যে আমার অবর্তমানে তুমি দেখাশোনা করবে উইলটা, সেই ব্যক্তি নিজে। আর 3 নম্বর হচ্ছে দাবিদার ব্যক্তি অর্থাৎ আপনি যাকে উইলটা প্রদান করবেন বলে উইলটা রেডি করেছেন সেই ব্যক্তি। তার মানে আমরা 3টা জিনিস দেখলাম। উইল নিবন্ধনের জন্য উপস্থাপন করতে পারেন 3 জন ব্যক্তি। নাম্বার 1 উইল সম্পাদনকারী ব্যক্তি, নাম্বার 2 হচ্ছে মৃত্যুর পর অর্থাৎ উইলকারীর মৃত্যুর পর তার যে নির্বাহক অর্থাৎ যাকে তিনি দায়িত্ব দিবেন যে আমার অবর্তমানে তুমি উইলটা দেখাশোনা করবা সেই ব্যক্তি। আর নাম্বার 3 হচ্ছে যাকে উইলটা দিয়ে যাবেন বলে উনি উইলটা করেছেন সেই ব্যক্তি অর্থাৎ উইল দাবিকারী ব্যক্তি। এরপর দেখব দত্তক পত্র। দত্তক পত্র জিনিসটা হচ্ছে আপনার দত্তক যদি কাউকে নেওয়া হয় অর্থাৎ দত্তক পুত্র বা দত্তক কন্যা, দত্তক কন্যা সাধারণত নেওয়া হয় না, দত্তক পুত্র আর কি যাকে নেওয়া হয়, এই ধরনের সন্তানকে যখন দাতা তার সম্পত্তি অর্পণ করবেন এবং এই সম্পত্তি দেওয়ার জন্য যে দলিলটা করবেন সেই দলিলটাকে বলা হয় দত্তক গ্রহণ পত্র ক্ষমতা। আচ্ছা, এই দত্তক পত্র গ্রহণের জন্য কোন কোন ব্যক্তি করবেন? দাতা। দাতা মানে হচ্ছে যিনি দত্তক পত্রটা দিবেন অর্থাৎ দত্তক যাকে নিয়েছেন আপনি যাকে দত্তক পত্রটা দিচ্ছেন যে তোমার নামে এই সম্পত্তিটা আমি দান করলাম সেই ব্যক্তি অর্থাৎ দাতা নিজে। আর দাতার মৃত্যুর পরে গ্রহিতা, গ্রহিতা মানে যে পাবে সেই ব্যক্তি। আর তার মৃত্যুর পরে কে হবে? দত্তক পুত্র। তার মানে
যদি দত্তক গ্রহণপত্র ক্ষমতা আপনি নিবন্ধনের জন্য উপস্থাপন করেন, তাহলে 3 ধরনের ব্যক্তি। কে দাতা, দাতার মৃত্যুর পর গ্রহীতা, এবং গ্রহীতার পরে কে দত্তক পুত্র। তার মানে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, অর্থাৎ সেকশন 40 তে আমরা দুইটা জিনিস দেখলাম। নাম্বার 1, উইল নিবন্ধনের জন্য কে উপস্থাপন করবেন, আর নাম্বার 2 হচ্ছে দত্তক গ্রহণ ক্ষমতা পত্র যেটা, সেইটা নিবন্ধনের জন্য কে উপস্থাপন করবেন। তো উইলের ক্ষেত্রে 3 জন ব্যক্তি দেখেছি, তারা হচ্ছে উইলকারী, মৃত্যুর পরে নির্বাহক, তারপরে উইল দাবিদার ব্যক্তি। আর দত্তক পত্রের ক্ষেত্রে দাতা, দাতার মৃত্যুর পর গ্রহীতা, গ্রহীতার পর কে দত্তক পুত্র। আর এই নিবন্ধনটা ওই জন্য কোন অফিসে উপস্থাপন করতে হবে, রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার অফিস। এই ছিল সেকশন 40। এরপর দেখব আমরা সেকশন 47। মোস্ট ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে সেকশন 47, সেকশন 48 এবং সেকশন 49, সেকশন 50। এই সেকশনগুলো থেকে আমরা প্রায় জুডিশিয়ারি রিটেনে প্রবলেমেটিক কোশ্চেন অ্যারাইজ করে। তো আপনারা এই সেকশনগুলো আশা করি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ওকে, সেকশন 47 এ বলা হচ্ছে দলিল কবে থেকে কার্যকর হবে। এই প্রশ্নটা প্রায়ই আসে যে দলিল নিবন্ধনের সময় থেকে কার্যকর হবে নাকি সম্পাদনের তারিখ থেকে কার্যকর হবে। তো এখানে অ্যান্সার হচ্ছে দলিল সম্পাদনের তারিখ থেকে কার্যকর হবে, নিবন্ধনের তারিখ থেকে না। ধরুন 3/12 তারিখে 3/2/2012 সালে একটা দলিল সম্পাদিত হইল, ঠিক আছে, এবং আরেকটা দলিল সম্পাদিত হয়েছে 7/13/14 সালে। তার মানে একটা দলিল আপনার 2012 সালে সম্পাদিত হয়েছে, আরেকটা দলিল সম্পাদিত হয়েছে কত সালে, 14 সালে। ফর এক্সাম্পল, ধরুন একটা দলিলটা সম্পাদিত হয়েছে, একটা দলিল 2012 সালে, আরেকটা দলিল সম্পাদিত হয়েছে 2014 সালে। এখন এই 2012 এবং 2014 সালের মধ্যে যে দলিল দুইটা সম্পাদিত হলো, এই দলিল দুইটার মধ্যে 2012 সালের যে দলিলটা, সেই দলিলটা নিবন্ধন করা হলো 2018 সালে। আর 2014 সালের যে দলিলটা, এই দলিলটা নিবন্ধিত হলো 2016 সালে। এখন এই দুইটা দলিলের মধ্যে কোন দলিলটা আগে কার্যকর হবে? তো এই ধরনের কোশ্চেন যদি আসে, তাহলে 2012 সালের যে দলিলটা, সেই দলিলটা 2018 সালে অর্থাৎ শেষের দিকে নিবন্ধিত হয়েছে, আর 2014 সালের যে দলিলটা, সেইটা 2016 সালে নিবন্ধিত হয়েছে। কিন্তু এখানে অ্যান্সার হবে এই যে 2012 সালে যে দলিলটা নিবন্ধিত হয়েছে, অর্থাৎ 2018 সালে যে নিবন্ধিত হইল, এই দলিলটাই কার্যকর হবে। তার মানে এই এক্সাম্পলটার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি, দলিল সম্পাদনের তারিখ থেকে কার্যকর হবে, নিবন্ধনের তারিখ থেকে নয়। এরকম একটা কোশ্চেন আমরা জুডিশিয়ারিতে দেখেছিলাম রিটেনে, খুব সম্ভবত 8 অথবা 11 জুডিশিয়ারিতে, আমার ঠিক খেয়াল নেই। তো আমরা যেটা বুঝাতে চাইলাম এই জায়গায়, আমি যে অ্যান্সারটা বুঝাতে চাইলাম আপনাদেরকে, দলিল সম্পাদনের তারিখ থেকে কার্যকর হবে, নিবন্ধনের তারিখ থেকে নয়। যদি কোনো দলিল একই সাথে সম্পাদিত হয়, কিন্তু সেই ক্ষেত্রে যদি একটি দলিল নিবন্ধিত এবং একটি দলিল অনিবন্ধিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম যেই দলিলটি সম্পাদিত হয়েছে, সেই দলিলটা যদি সর্বশেষেও নিবন্ধিত হয়, তাহলেও ওই দলিলটাই কার্যকর হবে। তার মানে যদি কোশ্চেন আসে কোন দলিল আগে কার্যকর হবে, তাহলে অ্যান্সার করবেন যে দলিলটা সম্পাদিত হয়েছে আগে, সেই দলিলটা। এখন সেই দলিলটা যদি শেষে নিবন্ধিত হয়, অর্থাৎ ওই দলিলটা নিবন্ধনের পূর্বে যদি আরেকটা দলিল নিবন্ধিত হয়ে যায়, তবুও সেটা কার্যকর হবে না। কার্যকর হবে সর্বপ্রথম যে দলিলটা সম্পাদিত হলো, অর্থাৎ এই যে 2012 সালের যে দলিলটা সম্পাদিত হলো, সেই দলিলটা 2018 সালে নিবন্ধিত হলেও এই দলিলটাই কার্যকর হবে। আর 2014 সালের এই দলিলটা 2016 সালে নিবন্ধিত হলেও এটা কার্যকর হবে না। এটা হচ্ছে আপনার সেকশন 47 এর কথা। ওকে, এরপর হচ্ছে আপনার সেকশন 48। সেকশন 48 এ বলা হচ্ছে যদি কোনো দলিল মৌখিক চুক্তিপত্র বা ঘোষণাপত্রের মাধ্যমে দান করা হয়, অর্থাৎ মৌখিক চুক্তিপত্র বা ঘোষণাপত্রের মাধ্যমে যদি কোনো দলিল দান করা হয় এবং আরেকটা যদি নিবন্ধিত দলিল থাকে, মনে করেন একই সম্পত্তি, এই সম্পত্তির একটা অংশ
আপনি মৌখিক চুক্তিপত্র বা ঘোষণাপত্রের দ্বারা দান করলেন, আরেকটা অংশ নিবন্ধিত দলিলের মাধ্যমে আপনি দান করলেন। তো এই ক্ষেত্রে কোন অংশটা অর্থাৎ কোন দলিলটা প্রাধান্য পাবে? এক্ষেত্রে অবশ্যই নিবন্ধিত দলিলটাই সর্বপ্রথম প্রাধান্য পাচ্ছে। তার মানে সেকশন 48-এ দেখা যাচ্ছে যে যদি মৌখিক চুক্তিপত্র বা ঘোষণাপত্রের দ্বারা কোনো দলিল বা দান করা হয় এবং আরেকটা যদি অনিবন্ধিত দলিলের অধীন কোনো সম্পত্তি দান করা হয়, তখন সেই ক্ষেত্রে অবশ্যই যেই নিবন্ধিত দলিলের অধীন যে অংশটুকু, সেই দলিলটাই ওই মৌখিক চুক্তিপত্র বা ঘোষণাপত্রের বিরুদ্ধে আসবে, অর্থাৎ ওই নিবন্ধিত দলিলটাই সর্বপ্রথম প্রাধান্য পাবে। এরপর হচ্ছে সেকশন 49। সেকশন 49-এ বলা হচ্ছে যেই সকল দলিলগুলো নিবন্ধন বাধ্যতামূলক। আমরা সেকশন 17-এ দেখে এসেছি কোন কোন দলিলগুলো নিবন্ধন বাধ্যতামূলক। সেখানে একটা লিস্ট দেওয়া আছে, সেখানে সুন্দর করে বলা আছে যে কোন কোন দলিলগুলো নিবন্ধন অবশ্যই বাধ্যতামূলক। সেকশন 17-এ খুব সুন্দর করে বলা আছে যে কোন কোন দলিলগুলো নিবন্ধন বাধ্যতামূলক। সেখানে একটা লিস্ট দেওয়া আছে, সেই লিস্টে সুস্পষ্ট করে বলা হচ্ছে যে কোন কোন দলিলগুলো অবশ্যই নিবন্ধন করতে হবে। যদি কেউ তা মিস করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, সেটা আগে দেখে আসতে পারেন। আচ্ছা, তো যেই দলিলগুলো নিবন্ধন এই আইনের অধীন অবশ্যই বাধ্যতামূলক, সেই দলিলগুলো আপনাকে যদি আপনি নিবন্ধন না করেন তাহলে সেই দলিলগুলো ওই যে স্থাবর সম্পত্তি, সেই স্থাবর সম্পত্তির উপর কোনো ধরনের কোনো অধিকার সৃষ্টি করবেন না। অর্থাৎ আপনি একটি স্থাবর সম্পত্তি মালিক, এখন মালিক বলতে আপনি গ্রহণ করেছেন, এখন ওই সম্পত্তিটা যদি দলিল, যে দলিলটা আছে স্থাবর সম্পত্তি, আমরা জানি যে স্থাবর সম্পত্তি দলিল অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে। এখন ওই দলিলটা যদি আপনি রেজিস্ট্রি না করে থাকেন তাহলে সেই দলিলটা আপনার ওই যে সম্পত্তির মালিক আপনি, সেই সম্পত্তির উপর কোনো ধরনের অধিকার সত্ত্ব সৃষ্টি করবে না, সেটা বর্তমানেও না ভবিষ্যতেও না। তার মানে আপনাকে অবশ্যই স্থাবর সম্পত্তির যে দলিলগুলো নিবন্ধন বাধ্যতামূলক বলা হয়েছে সেকশন 17-এর আন্ডারে, সেই 17-এর আন্ডারে যদি কোনো দলিল থাকে এবং সেই সম্পত্তির মালিক যদি আপনি থাকেন তাহলে অবশ্যই আপনাকে সেই দলিলটা নিবন্ধন করতে হবে, আদারওয়াইজ ওই সম্পত্তির উপর আপনার কোনো অধিকার বা সত্ত্ব সৃষ্টি হবে না। আচ্ছা, তো সেকশন 50-তে বলা হচ্ছে কি, যদি কোনো দলিলে নিবন্ধিত এবং অনিবন্ধিত দুইটা দলিলই থাকে, অর্থাৎ দলিলটি নিবন্ধিত এবং একটা অংশ নিবন্ধিত দলিল, আরেকটি অংশতে নিবন্ধিত দলিল নাই, মানে একটা সম্পত্তি ধরুন, সেই সম্পত্তির দুইটা অংশ, একটা অংশের দলিলটা নিবন্ধন করা, আরেকটা অংশের দলিলটা নিবন্ধিত না। ধরেন সম্পত্তিতে দুইজন পার্টি, তো দুইজন পার্টির মধ্যে এক পার্টি দলিলটা নিবন্ধন করছেন, আরেক পার্টি দলিল নিবন্ধন করেন নাই, তখন সেই ক্ষেত্রে অনিবন্ধিত দলিলের অধীন যেই ব্যক্তি ওই সম্পত্তির দখলে থাকবেন, সেই ব্যক্তি ট্রান্সফার প্রপার্টি 1882 এর আন্ডারে সেকশন 53 এর অধীনে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। আমরা যখন ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট করব তখন এই সেকশন 53A বিস্তারিত আলোচনা করবো, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো এখন পর্যন্ত এতটুকুই জানুন যে যদি দুইটা দলিল থাকে এবং দলিল যদি একটা সম্পত্তির মধ্যে দুইজন পার্টি থাকে এবং দুইটা পার্টির মধ্যে যদি একজন দলিল নিবন্ধিত করছে এবং আরেকজন যদি অনিবন্ধিত দলিলের অধীন ওই প্রপার্টির দখলে থাকে, তখন সেই ক্ষেত্রে ওই ব্যক্তি অর্থাৎ অনিবন্ধিত দলিলের অধীন যে ব্যক্তি আছেন দখলে, তিনি কি করবেন, ট্রান্সফার প্রপার্টির সেকশন 53 এর আন্ডারে সমস্ত অধিকার ভোগ করতে পারবেন। আচ্ছা, তো সেকশন 47, 48, 49 এবং 50 এই চারটা সেকশন যদি আমরা আবার একটু রিভিউ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেকশন 47-এ বলা হচ্ছে যদি কোনো দলিল সম্পাদন হয় আর যদি কোনো দলিল নিবন্ধিত হয় তাহলে সেক্ষেত্রে কোন দলিলটি প্রাধান্য পাবে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে দলিল সম্পাদনের তারিখ থেকে দলিলটি কার্যকর হবে, নিবন্ধনের তারিখ থেকে নয়। অর্থাৎ কোনো দলিল সম্পাদনের তারিখ থেকেই কার্যকর হবে, নিবন্ধনের তারিখ থেকে নয়। আর সেকশন 48-এ বলা হচ্ছে যদি মৌখিক চুক্তিপত্র বা ঘোষণাপত্রের মাধ্যমে কোনো দলিল নিবন্ধিত হয়, অর্থাৎ কোনো দলিল প্রদান করে এবং আরেকটা নিবন্ধিত দলিল থাকে, তখন সেই ক্ষেত্রে নিবন্ধিত দলিলটা ওই মৌখিক চুক্তিপত্র বা ঘোষণাপত্রের বিরুদ্ধে প্রমাণিত হবে, অর্থাৎ নিবন্ধিত দলিলটি
আগে প্রাধান্য পাবে, মৌখিক চুক্তিপত্র ঘোষণাপত্র নয়। আচ্ছা, এরপর সেকশন 49-এ দেখলাম যেটা, যদি যেই সকল দলিল নিবন্ধন বাধ্যতামূলক সেগুলো যদি আপনি নিবন্ধন না করেন তাহলে ওই সম্পত্তির উপর আপনার বর্তমান বা ভবিষ্যতে কোনো প্রকার স্বত্ব বা অধিকার সৃষ্টি হবে না। আচ্ছা, এরপর সেকশন 50-তে কি বলা হচ্ছে? সেকশন 50-তে বলা হচ্ছে যদি কোনো জমির দলিল যদি নিবন্ধিত এবং অনিবন্ধিত দুইটি দলিল থাকে তাহলে অনিবন্ধিত দলিলের অধীন যেই ব্যক্তি দখলে থাকবেন সেই ব্যক্তি ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের সেকশন 53 এর আন্ডারে সমস্ত অধিকার ভোগ করতে পারবেন। এই ছিল আমাদের আজকের লেকচার। আশা করি আমি ভালোভাবে আপনাদের বোঝাতে পেরেছি। তারপর যদি না বুঝেন তাহলে কমেন্ট সেকশন আপনাদের জন্য ওপেন আছে, সেখানে কোশ্চেন করবেন, অ্যান্সার করব। আর তারপরে যদি আপনাদের কাছে মনে হয় যে না আপনারা এক্সট্রা কোনো কিছু বুঝতে চান তাহলে সেক্ষেত্রে বেয়ার অ্যাক্ট তো আছেই, বেয়ার অ্যাক্ট অবশ্যই ফলো করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর নেক্সট টপিকে আমরা আরও নতুন কিছু নিয়ে আলোচনা করব।